কিছু সম্পর্ক কিছুটা কাচের গ্লাসের মতো, যত্ন করে ধরে রাখলে বছরের পর বছর ঝকঝক করে। কিন্তু অযত্নে যদি সেই গ্লাসটা একবার হাত থেকে ফসকে পড়ে যায়, তখন যতই চেষ্টা করা হোক না কেন, হাজারটা টুকরো জোড়া লাগালেও আগের মতো আর কখনোই হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথাতেই আছে, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না। আমরা যখন উভয়ে একটা সম্পর্কে জড়িত থাকি, তখন আমরা সম্পর্কের মূল্য বুঝি না বা সম্পর্কের দাম বুঝতে পারি না। যখন সেই সম্পর্কটা ভেঙে যায় বা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়, তখন কিন্তু একজন না একজন, কেউ একজন বুঝতে পারে যে সম্পর্কটা আসলে ভেঙে গিয়ে কতটা ক্ষতি হয়েছে। ডাইনিং টেবিলের উপরে সকালবেলা ছেলে পড়তে বসেছিল, বই খাতা সব কিছু এলোমেলো করে রেখেছিল। গতকালকে রাত্রে আর গুছানো হয়নি। তো গতকাল প্রতিদিন রাতে হয় কি, যে খাওয়া দাওয়া শেষ করে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখি, আবার যখন সকালবেলা নাস্তা বানাতে আসি, তখন যদি টেবিলটা এলোমেলো থাকে, তখন কিন্তু নাস্তা বানাতে আর নাস্তা খেতেও অনেকটা লেট হয়ে যায়। তো এই কারণে হচ্ছে গতকালকে গুছানো হয়নি, যার কারণে সকালে টেবিলটা এলোমেলো ছিল। তো টেবিলটা এখানে গুছিয়ে নিচ্ছি। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। যারা অলরেডি ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকেই আছি যারা একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকলে সম্পর্কটাকে তেমন একটা মূল্যায়ন করি না। আর এটা আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের মধ্যে সম্পর্কটা থাকে না। এই দুনিয়াতে সবথেকে দামি সম্পর্ক কোনটা বলেন তো? সবথেকে মূল্যবান সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলা নিজে তৈরি করে দিয়েছেন। তো এখানে হচ্ছে টেবিলে বই খাতা এলোমেলো করে দিয়ে ছেলে স্কুলে চলে গেছে। ও যখনই স্কুলে যায় তখনই দেখা যায় বই খাতা গুছিয়ে, যখন ব্যাগ গুছিয়ে নিয়ে যায়, বাকি বইগুলোকে টেবিলের উপরে এভাবেই রেখে যায়। ছোট মানুষ তো আসলে কাজকর্ম কিভাবে গুছিয়ে করবে বুঝতে পারে না। আবার মাঝে মাঝে দেখি আমি যখন কাজ করতে যাই, আমার সাথে সাথে ও নিজেও করার চেষ্টা করে। তবে ছেলে মানুষরা কিন্তু একটু এলোমেলো হয়, মেয়ে মানুষরা কিন্তু একটু গোছানো হয়। যেহেতু আমার দুইটা ছেলে, আমার গোছানোর মতো কিন্তু কেউই নেই। তো আমার নিজেকেই কিন্তু সব কিছু গুছিয়ে রাখতে হয়। একটা সংসারে সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত অনেক কাজকর্ম থাকে। বাহিরের একটা মানুষ দেখে সেটা কখনোই বুঝতে পারবে না। একজন গৃহিণী এত কষ্টের পরেও কিন্তু সংসার ছেড়ে কখনো দূরে যাবার কথা ভাবতেও পারে না। স্বামী সন্তান সব কিছু মিলিয়েই থাকতে চায়। কিন্তু এই সংসারের প্রতি যে একটা মায়া জাল, যে একটা টান, সেই টানের জন্যই কিন্তু কখনো যেতে পারে না। আর আল্লাহ তাআলা কিন্তু একজন মেয়ে মানুষের মনের ভিতরে অনেক মায়া দিয়ে দিয়েছেন, যার কারণে কিন্তু একজন গৃহিণী বলেন বা একজন মা বলেন বা একজন স্ত্রী বলেন, সে কিন্তু সংসার, স্বামী, সন্তান এদের টানের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যায় যে তার কিন্তু সেই মায়াজালে সে আটকে যায়। কখনোই সে সংসার নামক এই জায়গাটা ছেড়ে নিজেকে সরিয়ে রাখতে পারে না। আমি যখন প্রথম সংসার শুরু করেছিলাম, তখন কিন্তু এই কাজকর্মগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগছিল। কিন্তু ধীরে ধীরে কিন্তু এই কাজগুলোকে আমি এখন ভালোবেসে করি। আর নিজের সংসারের কাজগুলো নিজে ভালোবেসে করব, এটাই স্বাভাবিক। কারণ এখানে আমার কাজটা আমাকেই করতে হবে। আমার কাজ অন্য কেউ করে দিবে না, এটাই স্বাভাবিক। আর নিজের সংসারের কাজকর্ম নিজেরই করা উচিত। দেখা যায় আমার হেল্পিং হ্যান্ড আছে, তার কিন্তু হিসেব করা কাজ থাকে। হিসেবের বাইরে কিন্তু সে কোনো কাজকর্ম করতে চায় না বা করবেও না। দেখা যায় বাড়তি যদি কোনো কাজ আমি তাকে দিয়ে করাই, তাকে কিন্তু আলাদা সেজন্য টাকা দিয়ে কাজ করাতে হবে। আর আমি সারাদিন কাজ করলেও আমাকে কিন্তু কোনো এর জন্য মূল্য দিতে হবে না। কারণ এটা আমার সংসার, আমি যা করব আমার সংসারের ভালোর জন্যই আমি করব। তো এখানে বিছানাপত্রটাও একটু গুছিয়ে নিচ্ছি, বই খাতা তো গুছিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া তার বড় ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে। ওখানে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে। আর এদিকে আমি হচ্ছে ছোট ছেলেকে নিয়ে বাসায় আছি। ছোট ছেলেটা ঘুমিয়ে পড়েছে, কারণ জানি গতকালকে রাতে সে ঘুমাতে পারেনি। হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো, যার কারণে তার ঘুমে অনেক ডিস্টার্ব হয়েছে। আমার যখন বিয়ে হয়নি, বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম, তখন কিন্তু সেখানে কারেন্টের লাইন ছিল না। তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার পরেই কিন্তু সেখানে আমি কারেন্ট পেয়েছি।
এখন যতই দিন যাচ্ছে ততই কিন্তু মনে হচ্ছে কারেন্ট ছাড়া একটা দিন থাকতে পারি না। একটু সময় ফ্যান না চললেও কিন্তু থাকা যায় না, দম বন্ধ হয়ে আসে। তো গতকালকে রাত্রে কারেন্ট ছিল না ১ থেকে ১.৫ ঘন্টার মতো। ৩টার দিকে কারেন্ট যায়, ৪:৩০টার দিকে কারেন্ট আসে। তো ছোট ছেলেটা কারেন্ট ছাড়া আমার মতো নিয়ে অবস্থা। আমার মতো বলতে কি আমার বড় ছেলেটারও একই অবস্থা। দেখা যায় রাতে কারেন্ট যাবার পরে আর ঘুমানো হয়নি। তো অনেক সময় সজাগ ছিল, যার কারণে সকালবেলা নাস্তা শেষ করে সে একা একা আবার ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে তেমন কোনো কাজকর্ম করিনি। ভাবছি যে কাজের মেয়েটা আসলে যতটুকু কাজ করার করে চলে যাবে। ভাবছিলাম আজকে সোফার কভারটা খুলব না। লাগানোর পরে আর খোলা হয়নি। তেমন একটা ময়লা ছিল না। যেহেতু বাসায় বাচ্চারা আছে টুকটাক একটু ময়লা ধরেছে। ভাবছি ছেলেটা ঘুমিয়ে আছে, এই ফাঁকে টুকটাক কাজকর্ম করে ফেলি। কাজের মেয়েটা একটু পরে আসবে, দেখা যায় সব কিছু ঝেড়ে মুছে দিলে ও ঘরটা মুছে ফেলবে আর তখন কিন্তু ঘরটা অনেক সুন্দর ক্লিন হয়ে যাবে। আমার এই গোছানো কাজকর্ম দেখে অনেক আপুরা আমাকে বলেন, আপু অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করেন, আপনার কাজকর্ম অনেক গোছানো। আসলে আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি। এলোমেলো কাজ করা বা এলোমেলো অবস্থায় থাকা আমার একদমই ভালো লাগে না। আমি যদি কখনো কারো বাসায় যাই আর সেটা যদি দেখি এলোমেলো অবস্থায়, সেখানে আমার ১ সেকেন্ডও মনে করেন যে আমি টিকতে পারি না বা আমার থাকতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো তেমনই আমি বাসায় যতটুকু সময় থাকি আমি বসে থাকি না। আমি সবসময় মোটামুটি টুকটাক কাজকর্মের তালেই থাকি। আর গুছিয়ে থাকাটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এলোমেলো থাকাটা আমার কাছে ভালোই লাগে না। এখন যেহেতু শীতের সিজন, শীত তেমন একটা পড়ছে না, তারপরেও কিন্তু শীতের সিজনটা চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় যখন গাছে পানি দিতে যাই, তখনই কিন্তু শীতের আভাসটা ভালো করেই টের পাই, উপলব্ধি করতে পারি। তো শীতের এই ছোট্ট দিনে কাজকর্ম একা একা গুছিয়ে করি। দিন চলে যায়, সময় কেটে যায়। আমার কিন্তু দেখা যায় কাজ শেষ হয় না। আমি যতই কাজ করতে থাকি মনে হয় একটার পর একটা কাজ আমার সামনে হাজির হয়ে যায়। কাজ আমাকে দেখে উকিঝুঁকি মারে, আমাকে করো না কেন, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কাজের মেয়েটা যেহেতু ২ টা কাজ করে তো ওর জন্য হচ্ছে কাপড়-চোপড়টা রেখেছি আর এদিকে হচ্ছে ঘরটা মুছবে। তো ২ টা কাজ যেহেতু করে আর বাকি থালাবাটি টুকটাক যা হয় এটুকু আমিই করি। মাঝে মাঝে দেখা যায় যে জামাকাপড় দেই না। যদি থাকে তখন দিই, না থাকলে দিই না। আর থালাবাটি যেদিন বেশি জমে যায় সেদিন থালাবাটিটা ওয়াশ করে দিয়ে যাই। আসলে নিজের কাজকর্ম নিজের করতে ভালো লাগে, কারণ নিজের কাজটা নিজে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে করব, এই কাজটা কিন্তু অন্য কেউ সেরকম সুন্দর করে দিবে না। আমার যখন ২ ছেলে ছিল না, আমি কিন্তু আমার সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে করেছি। তখন আরও নিজে পরিপাটি ভালো করে থাকতে পেরেছি। কারণ তখন কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা দেবার মতো মানুষ ছিল না। আর এখন দেখা যায় সারাদিন অনেক কাজকর্ম করতে হয়। সেই সাথে বাচ্চা-কাচ্চা মানুষ করা, বড় ছেলের পড়াশোনা, সব কিছু মিলিয়েই কিন্তু সারাদিন ব্যস্ত থাকি। তারপরও সারাদিন একা মানুষ কাজ করতে থাকি। কাজ করতে করতে দিন কিন্তু, যেহেতু দিন ছোট, দিন কিন্তু চলে যায় আর আমার কাজ কিন্তু মনে হয় যেন কাজ আরও রয়ে গেছে। দিনটা যদি আরও একটু বড় হতো, হয়তোবা আমি আরও বেশি কাজ করতে পারতাম। দিনের সাথে দৌড়েও কিন্তু আমি সময় পাই না দেখা যায়। তো সারাদিন কাজকর্মের পরে নিজেকে কিন্তু তেমন একটা সময় দেওয়া হয় না। দেখা যায় দুপুরবেলা খাওয়া-দাওয়া শেষে একটু বিশ্রাম নিতে পারি। তাও যেহেতু ইউটিউব চ্যানেলে কাজ করছি, তাও কিন্তু দেখা যায় শুয়ে বসে থাকলেও কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে হয়, এরকম একটা। অনেক মানুষ আছে দেখবেন কাজকর্ম ফেলে রেখে বসে থাকে, ভালো লাগে। আমার ভালো লাগে না। আমার মনে চায় যতক্ষণ আমার কাজ আছে আমি ততক্ষণ কাজ করব। কাজ শেষ করে তারপর আমি রিল্যাক্স মুডে বসে থাকব, ৫ মিনিট হোক সেটা। আর কাজকর্ম সামনে ফেলে রেখে আমি আরাম আয়েশ করব, সেটা মনে হয় যেন আমি মনের তৃপ্তি পাই না। তো এইজন্য সবসময় কাজকর্ম করি আর ঘর সংসার সবসময় পরিপাটি রাখি। অনেক আপুরাই আমাকে কিন্তু ম্যাক্সিমাম সময় এই কমেন্টটা করে থাকে যে আপু খুব সুন্দর করে গুছিয়ে কাজ করেন। তো থালাবাটিগুলো এখানে গুছানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে কিন্তু। এখন এগুলোকে সিঙ্কে তুলে রাখবো। আমি এখানে অনেক আপুরাই বলেন থালাবাটি আপু ওয়াশ করে আপনি ঝুড়িতে কেন রাখেন না? দেখা যায় আমার এই বেসিংয়ের উপরে কিন্তু সিঙ্ক আছে, যার কারণে আমার ঝুড়িটা তেমন একটা যে খুব প্রয়োজন, তেমন একটা প্রয়োজন হয় না। থালাবাটি ধোয়ার পরেই কিন্তু আমি সিঙ্কে সব কিছু তুলে রাখি, যার কারণে ঝুড়িটা তেমন বেশি ইম্পর্টেন্ট না।
একটা সংসারে অনেক কিছু প্রয়োজন হয়, আপনি যতই কিনবেন ততই মনে হবে আপনার অনেক কিছুর প্রয়োজন আছে। আমার এই সংসার কিন্তু আমি শূন্য থেকে শুরু করেছিলাম, আমার সংসারে কোনো কিছুই ছিল না। একথা আমি অনেকবার বলেছি, আমি বাড়ি থেকে গ্রাম থেকে একদম শূন্য হাতে চলে এসেছি। তো একটু একটু করে কিন্তু সব কিছু এখন গুছিয়ে নিয়েছি। তো থালাবাটি পরিষ্কার করে তারপর হচ্ছে ছেলে ঘুমিয়ে আছে এখনও দেখছি। ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে অনেকবার ঘুরে ঘুরে দেখে এসেছি। আর এদিকে হচ্ছে কাপড় চোপড়গুলোকে ভিজিয়ে দিব। আজকে সকালবেলা অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, যার কারণে আজকে দিনটা মনে হচ্ছে একটু বড়। কারণ একটু দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু মনে হয় দিনটা অনেক ছোট। তো সোফার কাভারটা যখন আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছিলাম, ওনারা বলছিল যে এটা সবসময় শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, শ্যাম্পুর ভিতরে এটা ভিজিয়ে রাখবেন, তারপরে আপনি হালকা পানিতে চুবিয়ে তারপরে পানি ঝারিয়ে শুকো দিয়ে দিবেন। কোনো রকমের প্রেসার দিয়ে এটা ওয়াশ করতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো আমি সেভাবেই আর কি শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখছি। আর এদিকের বালতিতে বাকি কাপড় চোপড় বা টেবিলের কয়টা ম্যাট ময়লা হয়েছে, সেই ময়লা ম্যাট কয়টাও এর ভিতরে ভিজিয়ে দিব। আজকে চাইছিলাম কাপড় চোপড় ধোয়াবো না, ভাবছি যে কাপড় চোপড় আজকে ধোয়াতে হবে না, কারণ বেশি একটা ছিল না। তো পরে দেখি টুকটাক টুকটাক করতে করতে অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে। পরে থালাবাটিগুলো নিজে ওয়াশ করে নিয়েছি। থালাবাটি তেমন একটা ছিল না, কারণ গতকালকে রাত্রে থালাবাটি ওয়াশ করে রেখেছিলাম। তো যেহেতু দেখি আজকে কাভারটা চেঞ্জ করেছি আর টেবিলের রানারগুলো উঠিয়েছি। আরও টুকটাক কিছু কাপড় চোপড় ওই ওয়াশরুমে আছে, সেগুলোও ওয়াশে দিয়ে দিব। তো সব কিছু মিলিয়ে আজকে এই কারণে কাপড়টা দিয়ে দিয়েছি। অনেক সময় আমাদের চিন্তাধারা থাকে একরকম, হয়ে যায় একরকম, এরকমই একটা দেখা যায়। সকালবেলা কিন্তু আমি যদি আমার যদি মনে থাকতো তাহলে হয়তো আমি গরম পানি দিয়ে অনেক আগেই কাপড়টা ভিজিয়ে রাখতাম। যেহেতু চিন্তা ছিল না যে কাপড় ধোয়াবো, এই কারণেই কিন্তু কাপড়টা ভেজাতেও অনেকটা সময় লেগে গেছে। ওই পাশে যে কাজকর্ম যা কিছু ছিল সব কাজকর্ম গুছিয়ে কাপড় ভিজিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। ভাবছি রান্নাটা বসাবো, যেহেতু গ্যাস থাকে না, চুলায় পানি বসিয়ে দিব, পরে ভাত বসাবো আর কি। তো এসে দেখি যে রান্নার যে সরঞ্জামগুলো সেগুলো মোটামুটি একটু ময়লা ধরেছে। প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করি, একটা সপ্তাহ যদি অ্যাবসেন্ট যায় তাহলেই দেখা যায় সেগুলো আর হাত দিয়ে ধরার মতন অবস্থা থাকে না। তো আমার কাছে মনে হয় একটা বাসায় সব থেকে রান্নাঘরটাই নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার। যেহেতু এখান থেকে আমরা রান্না বান্না করি বা এখান থেকে বাচ্চাদের বা আমাদের নিজেদের খাওয়া দাওয়া সব কিছু রেডি করতে হয়, তো এই জায়গাটাই নিট অ্যান্ড ক্লিন রাখা দরকার সব থেকে বেশি। তো যতটুকু যা ময়লা হয় ততটুকুই সবসময় ক্লিন করি, মানে সাথে সাথে ক্লিন করার চেষ্টা করি। দেখা যায় একসাথে বেশি হলে ক্লিন করতেও সময় লাগে, আর সে সময়ে দেখা যায় অনেক সময় হাতে কিন্তু সময়ও থাকে না। তো এদিকে আমি বয়মগুলোকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু পানি আছে গায়ে, এটা যেখানে রাখবো সেই জায়গাটাই কিন্তু ময়লা হয়ে যাবে। ওদিকে আমার কাজের আপাও চলে আসছে, দেখা যায় সে তার মতো কাজ করছে, আমি আমার মতো করে কাজ করছি। এখন রান্না করতে চলে যাব জায়গাটা জায়গায় রেখে। তো যাই হোক, এই জায়গাটায় পানি পড়েছে, পানিটা একটু মুছে তারপরে রান্নাটা বসিয়ে দিব। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।